খুব বড় একটা মানে ঘটনা ঘটে যায় কি, আমার বাবা মারা যায়। আপনার বাবা মারা যায়, এটা সালটা কত? বাবা মারা যায় 2009 সালের 9 জুন। আমি কখনো না নিজে পড়তাম না, আমার আম্মু পড়তো, আমি সেটা জাস্ট শুনতাম। তার মানে হচ্ছে সে পঞ্চম শ্রেণীতেও ট্যালেন্ট পুলের বৃত্তি, অষ্টম শ্রেণীতেও গোল্ডেন এ প্লাস এবং দশম শ্রেণীতেও গোল্ডেন এ প্লাস ট্যালেন্ট পুলের বৃত্তি। অসাধারণ। আম্মু আমার এরকম ঢাবিতে সাবজেক্ট আসছে, তো আম্মু তো তখন আম্মু অনেক খুশি হয়েছে। আম্মু কিছু কিছু মানুষ আছে যারা শুধু স্বপ্নই দেখে যায়, আবার কিছু কিছু মানুষ আছে যারা স্বপ্নকে বাস্তবের রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে। এরকমই কিছু স্বপ্নজয়ী মানুষদের যারা আসলে বাস্তবে রূপ দিয়েছে, তাদেরকে নিয়ে আসি আমাদের এই বিড়লা এডুকেশনের জীবন গল্পে। আজকের এই জীবন গল্পে একজন অতিথি আছেন। তার কিছু জীবনের আসলে ঘটে যাওয়া অনেক কাহিনী, এবং আজকে যে তিনি এই পর্যায়ে এসেছেন, অর্থাৎ তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, কতটা স্ট্রাগল করে তাকে এখানে আসতে হয়েছে। তো সেই বিষয়গুলো আমরা জানবো তার শৈশব থেকে। তো প্রথমেই তার কাছে যেতে চাই। আপনার নাম কি, এবং আপনি আসলে এখন কোথায় পড়াশোনা করছেন, এবং আপনার দেশের অর্থাৎ জেলা কোনটা বা উপজেলা, আপনার বাড়ির ঠিকানাটা? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম কানিস ফাতেমা শাওন। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছি। আমি 2022-23 সেশনের স্টুডেন্ট। আমার হচ্ছে গ্রামের বাসা হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পদ্মপুকুর। আমার গ্রাম হচ্ছে পদ্মপুকুর, মানে দেশের দক্ষিণ অঞ্চলের একবারে যে একদম দক্ষিণ অঞ্চলে এসে। আচ্ছা, এখন আপনার জীবন সম্পর্কে একটু জানতে চাই এবং দর্শকরা শুনতে চায়। আপনার আসলে এই পর্যায়ে আসতে একটা একটা স্টুডেন্টের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। আর আপনার বিষয়টা, আমি ওনার বিষয়টা মোটামুটি জেনেছি, উনি কিন্তু অনেক কষ্ট করেছেন, এবং সে বিষয়গুলো আমরা একটু পরে জানতে পারবো। তো আপনার একটু শৈশব থেকে আমি শুনতে চাচ্ছি যে আপনার শৈশবটা আসলে কেমন কেটেছিল, প্রাইমারি লাইফটা আসলে কেমন কেটেছিল, যদি আমাদের একটু শেয়ার করতেন। ধন্যবাদ ভাইয়া। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে যে আমাকে এভাবে আপনারা একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমার কাহিনীটা, আমার লাইফের জার্নিটা তুলে ধরার জন্য। তো আমি আসলে প্রথম থেকে একটু শুরু করি। আমার জীবন মানে সচরাচর একটা শৈশবকাল যেভাবে একটা মানুষের কাটে, আমারও ওইভাবেই, তবে কিছুটা একটুই, যেহেতু আমার আম্মু একজন প্রাইমারি স্কুলের টিচার ছিল। তো আম্মুর চাকরির সূত্রে আমাকে ছোটবেলা থেকে আম্মুর সাথে সাথে বিভিন্ন জায়গায় যেতে হতো আর কি। তো আম্মুর যখন যেখানে ট্রান্সফার থাকতো আমি সেখানেই যাইতাম। তো ওইভাবে আসলে প্রথম 5-6 বছর জীবনে কেটে যায়। তো আমাদের ওই সময়টায় তো ছিল প্রাক প্রাথমিক, দেন হচ্ছে আমরা ক্লাস 1-এ ভর্তি হব। তো 2009-10-এর দিকে এসে যখন হচ্ছে মানে আমার হচ্ছে এই প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার টাইমটা, সেই সময়টা এসে আমার হচ্ছে আম্মু হচ্ছে মাতৃত্বকালীন ছুটিতে যায়। ও সময়ে আবার হচ্ছে আমার লাইফে একটা খুব বড় একটা মানে ঘটনা ঘটে যায় কি, আমার বাবা মারা যায়। আপনার বাবা মারা যায়, এটা সালটা কত? বাবা মারা যায় 2009 সালের 9 জুন। আমার বাবা মারা যায়। তো তখন সে আপনি কোন শ্রেণীতে পড়েন? তখন আমি স্কুলে ভর্তি হয়নি, জাস্ট ওই যে আম্মু যখন হচ্ছে স্কুলে যাইতো, আম্মু ছুটি রাখ দিয়ে আমি হচ্ছে আম্মুর সাথে স্কুলে যাওয়া আসা করতেছি, কিন্তু এখনো কোথাও ভর্তি হয়নি। তো তারপর আম্মুর সাথে সাথে যখন যাইতাম, তো বাবা মারা গেল। যাওয়ার পরে আবার ওই সময় আমাদের দক্ষিণ অঞ্চলে একটা বড় বন্যা হলো। তো সবকিছু মিলিয়ে আসলে ওই সময় স্কুলে যাওয়াটা হচ্ছে একটা ডিফিকাল্ট বিষয়। তো সে সময় তারপর আমি ভর্তি হইলাম অনেক লাইফের এই সময়টুকু মানে করে আমি ভর্তি হইলাম আর কি। আম্মুর সাথে সাথে আম্মু, আমার গ্রামের একটা স্কুল ছিল, তো ওই স্কুলে হচ্ছে আমার যাওয়া হয়নি, কারণ আম্মু একটা স্কুলে, আমার পাশের গ্রামের একটা স্কুলে হচ্ছে আম্মু শিক্ষকতা করতেছে। তো হচ্ছে ওখানে আম্মু যেহেতু যাচ্ছে, আমাকে আম্মুর সাথে করে আম্মুর স্কুলেই নিয়ে যাইতো। তো আমি আম্মুর সাথে যেতাম ওখানে। আমার ক্লাস 1-এ তখন ভর্তি হওয়া। তো তারপর ক্লাস 1-এ যখন ভর্তি হলাম, আম্মু পড়াইতো, যেহেতু টিচার আম্মু, আমাকে স্বাভাবিকভাবে আম্মুই পড়াশোনা করাইতো। তারপর আর কি ওভাবে ক্লাস 1, 2, 3 এভাবে সব আম্মুই পড়াইছে। হচ্ছে আমি সব সময় আসলে ক্লাসে ফার্স্ট হইতাম আর কি। আম্মু দেখাশোনা করতো, আম্মু ভালোভাবে পড়াশোনা করতো, এভাবে আসলে হইতো মানে একটা ভালো রেজাল্ট আর কি। সবসময় গ্রামের দিকে তো আসলে ক্লাসে ফার্স্ট হওয়াটাই সব থেকে বড় ব্যাপার আর কি। হ্যাঁ, কত মার্ক পেলে ওটা বিষয় না, সে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে আছে হ্যাঁ, কিনা এটাকে। হ্যাঁ। তো আমি সবসময় ক্লাসে ফার্স্ট ছিলাম।
তারপর আম্মু মানে আমার এমন একটা ছিল যে আমি কখনো না নিজে পড়তাম না, আমার আম্মু পড়তো, আমি সেটা জাস্ট শুনতাম, শুনে আমার আম্মুর মুখস্থ না হইলে সেই পড়াটা আমার কখনোই মুখস্থ হইতো না, মানে এভাবেই। তো এভাবে 5 পর্যন্ত, আমি 5-এ যখন উঠলাম তো তখন আমাদের সময় তো ছিল পিএসসি পরীক্ষা, তো ওভাবে দিলাম। পিএসসি পরীক্ষা দেওয়ার পর মানে রেজাল্ট অ্যাজ এক্সপেক্টেড, আমার রেজাল্টটাও আলহামদুলিল্লাহ ভালো আসলো। আমি জিপিএ 5 পেলাম। দেন হচ্ছে মানে বৃত্তি পেয়েছেন। পজি- তো ওখান থেকে আসলে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি যেটাকে বলে ওটা পেয়েছি। পাওয়ার উম, তারপর হচ্ছে আম্মু, আমাদের গ্রামটা একদম প্রত্যন্ত একটা গ্রাম তো, আর আম্মুরও আমাকে নিয়ে অনেকটা এক্সপেকটেশন ছিল, সেটার জন্য আম্মু আমাকে একটু ভালো স্কুলে ভর্তি করাইতে চাচ্ছিল। মানে 6 এ হচ্ছে বলা। এখানে আরেকটা বিষয় আমি একটু জানতে চাই। যেমন আপনার বাবা যখন মারা যায় সম্ভবত আপনার 4-5 বছর বয়স, যে আপনি স্কুলে ভর্তি হন নাই। তো আসলে তার মারা যাওয়ার পরে আসলে আপনাদের পরিবারে কোনো রকমের মানে সমস্যা তৈরি হয়েছিল কিনা, বা কষ্ট করতে হয়েছে কিনা, এ ধরনের কোনো? বাবা মারা যাওয়ার পরে আম্মু যেহেতু টিচার ছিল, ওইভাবে ফিনান্সিয়াল প্রবলেমটা তো আসলে ছিল না। তবে যেহেতু একজন মানে আম্মু, আবার আমার ওই সময় হচ্ছে আমার 2টা টুইন বোন আছে, তো আম্মু ওই সময় বাবা মারা গেছে সেই সময় মানে কিছুদিন পরে ওরা হয়েছে। তো মানে একটা স্ট্রাগল আম্মুকে যেটা পার করতে হয়েছে, আমি তো সেই সময় ছোট, আমি তো আসলে ওভাবে বুঝতেছিও না। আমার যেটা দরকার হচ্ছে আম্মু, আমি বুঝতেছিও না যে বাবা নেই বা এমন কোনো ফিল আমি কখনো করতে পারতেছি না, কারণ সেরকম বোঝার মতো একটা বয়সও আমার সেই সময় ছিল না আসলে। তো আম্মু ওভাবে, আম্মুর স্ট্রাগলটা ও সময় বেশি হয়েছে হয়তো, কারণ আম্মু আমাদের 3 বোনকে নিয়ে আবার নিজের, আপনার 3 বোন ছিল? হ্যাঁ হ্যাঁ, ওই যে 2টা বোন টুইন ওরা। তো আম্মু আমাদের 3 বোনকে নিয়ে হচ্ছে আম্মু স্ট্রাগল করতেছে সেই সময়টাতে। তারপরও আম্মু আমাকে ভালো স্কুলে পড়াতে চাইছে, যেহেতু আমাকে নিয়ে আম্মুর অনেক স্বপ্ন ছিল, আমি আম্মুর বড় সন্তান, এটা নিয়ে আম্মুর অনেক স্বপ্ন ছিল আমাকে ভালো কোথাও পড়াবে। তো আমাদের এলাকায় হচ্ছে মানে আমাদের গ্রামে আর কি ওইভাবে হাই স্কুল নেই। তো আমাদের পাশের গ্রামে যেখানে আম্মু পড়তো আর কি, আমার আম্মু ওখানে পড়তো। আর একটা আছে নদীর ওপারে, তো আমি যেহেতু মেয়ে, নদীর ওপারে যাওয়াটা একটা অনেক সমস্যার বিষয়, তো এজন্য আর কি আমাকে ওই পাশে আম্মু যে স্কুলে পড়তো ওই স্কুলেই ভর্তি করলো। তো ওই স্কুলটা আবার আমার বাসা থেকে প্রায় 4.5-5 কিলো দূরে। হুম। তো সেই সময় হচ্ছে হেঁটে যাওয়াও অনেকটা মানে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। আবার আমাদের যেহেতু দক্ষিণ অঞ্চলের রাস্তাগুলো হয়তো আপনারা জেনে থাকবেন যে ওখানে আমাদের এলাকা থেকে আমার স্কুল পর্যন্ত শুধুমাত্র মোটরসাইকেল ছাড়া আর কোনো গাড়ি চলতো না আর কি, এমন রাস্তার বৃষ্টি হলো অবস্থা। তো কাদা বৃষ্টি ছিল হলে তো এরকম। কাদা, খুব একটা বাজে অবস্থা হ্যাঁ। রাস্তার। তো সেখান থেকে হচ্ছে তখন একটা মানে আমার ছোট মামা যে, হুম। ছোট মামা আবার আমার হচ্ছে 2 ব্যাচ সিনিয়র ছিল। আচ্ছা। তো ছোট মামা আমাকে সাথে করে নিয়ে যাইতো, ওর সাইকেলে করে আমাকে নিয়ে যাইতো। আপনি পাশের গ্রামের হাই স্কুলে ভর্তি হ্যাঁ হ্যাঁ, হয়েছিলেন? ওখানেই হচ্ছে ছোট মামা আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে, নিয়ে আসতেছে ছুটি হলে। মামাও যেহেতু ওই স্কুলেই পড়তেছে, মামা ওখানে পড়তো, তো মামা আমাকে সাথে করে নিয়ে যাইতো, নিয়ে আসতো। এভাবে হচ্ছে তো আমাদের ওখানে 6-এ একটা ভর্তি পরীক্ষা হয় আর কি। তো সেখানে পরীক্ষা দিলাম, ভর্তি পরীক্ষায় আমি ওখানে ফার্স্ট হইলাম। মানে সব জায়গায় ফার্স্ট, একদম অন থেকে শুরু করেছি 6 এ ভর্তি পরীক্ষা। তো ওই ফার্স্ট হওয়াটা আমি আমার লাইফে, আমার এডুকেশন লাইফের হচ্ছে টার্নিং পয়েন্ট আমি মনে করি। কারণ কি, গ্রামের দিকে হয়তো দেখবেন আপনারা যে মা বা বাবা যে স্কুলের টিচার থাকে, সেখানে সন্তানরা পড়লে একটা মানে কানা ঘুষা শোনা যায় যে হচ্ছে বাবা মা পড়তেছে তাই হয়তো হচ্ছে ওর ভালো রেজাল্ট হচ্ছে, এরকম একটা এরকম একটা শোনা যায়, ইন্টেনশন থাকে। রিউমার বা এরকম একটা মানুষদের মধ্যে শোনা যায় আর কি। তো আমার জন্য ওই 6-এ ফার্স্ট হওয়াটা অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল, যেহেতু আমি যদি ওখানে ফার্স্ট হতে পারছি তার মানে আমি অন্তত সবার কাছে প্রুভ বুঝাতে করতে পারছি পেরেছেন যে যে না, আমার তো কিছু ভিতরে আছে অবশ্যই, যার জন্য আমি আমার মায়ের সান্নিধ্য থেকে চলে আসার পরও এখানে আমি ফার্স্ট হয়েছি। ভালো। সেখানে 4-5টা স্কুলের থেকে ফার্স্টরা আসতো, মানে আমাদের ওই স্কুলটা মোটামুটি আমাদের ওই এরিয়ার মধ্যে একটা ভালো স্বনামধন্য একটা স্কুল। তো সেখানে সবাই ভালো স্টুডেন্টরা, তো সেখানে আমি ফার্স্ট হইলাম যখন 6-এ ভর্তি পরীক্ষায়। তখন আমার নিজের মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করলো যে না, আমি কিছু একটা করতে পারবো। তো সেখান থেকে আসলে আমার পড়ালেখার মানে বাড়তে থাকলো যে আমার দ্বারা কিছু একটা হবে। মানে
পড়াশোনার প্রতি আরো আপনার মনোযোগ বেড়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, তখন পড়াশোনার প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে। ক্লাস 5 পর্যন্ত তো ওইভাবে আম্মু জাস্ট আমাকে পড়াইছে, যেটা বললাম আম্মুই পড়াইতো। 6 এও আম্মুই পড়াইতো। মানে 6, 7, 8 পর্যন্ত আমি কখনোই মানে নিজে পড়তাম না। আম্মুই পড়াইতো, আম্মু পড়তো, আমি জাস্ট শুনতাম। এভাবেই আমার হয়েছে আরকি। তো তারপর হচ্ছে 6, 7 এভাবে আমি মোটামুটি সবসময়ই আসলে ফার্স্ট ছিলাম ওই স্কুলেও। 6, 7, 8 তারপর 8 পর্যন্ত 8 এ আসার পর হচ্ছে 8 এ তো জেএসসি পরীক্ষা হয়। তো মোটামুটি প্রিপারেশনও ভালো আলহামদুলিল্লাহ। সেখান থেকে ওই স্কুল থেকেই পরীক্ষা দিলাম। জেএসসি তেও গোল্ডেন এ প্লাস, সাথে ট্যালেন্ট পুলে বৃত্তি। সবগুলোতে গোল্ডেন। হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে আসলে এ পর্যন্ত হচ্ছে আহ, এভাবেই ছিল। মানে একটা ভালো স্টুডেন্ট, মানে ক্লাসে ফার্স্ট হওয়া মানেই তো হচ্ছে গ্রামের দিকে ভালো স্টুডেন্ট আর কি। তো সে পর্যন্ত মোটামুটি সেটা ধরে রাখছে। আর যেহেতু আম্মু হচ্ছে ওই স্কুলে পড়তো, স্যাররাও দেখতেছে আমি হচ্ছে ভালো রেজাল্ট করতেছি, স্যাররাও আমার প্রতি খুব এক্সপেকটেশন রাখতো যে আমিও অনেক ভালো কিছু করব। তো অ্যাজ এক্সপেক্টেড সবার চাহিদা আর আম্মুর অনেক ইচ্ছা, সেজন্য আমি 9 এ এসে সায়েন্স নিয়ে ভর্তি হলাম আর কি। 9 এ সায়েন্স নিয়ে যখন ভর্তি হলাম, গ্রামের দিকে তো ওইভাবে মানে খুব বেশি ভালোভাবে আসলে কি আহ, শহরের থেকে গ্রামে তো আপনারা অবশ্যই বুঝবেন যে শহরের পড়ালেখা আর গ্রামের পড়ালেখা তো কখনোই এক হয় না। তারপরে আমার স্কুলের টিচাররা অনেক বেশি হেল্পফুল ছিল আমার আমার প্রতি, ইভেন আমাদের স্কুলের সবার প্রতি। স্যাররা অনেক বেশি আমাদেরকে হেল্প করতো, যে কোনো সমস্যা স্যাররা আমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতো আর কি। তো 9 এ যখন সায়েন্স নিলাম, প্রথম মানে যখন অর্ধবার্ষিক পরীক্ষাটা হয় যেটা বলে আর কি, তো ওটাতে প্রথম যেহেতু সায়েন্স নিয়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলোতে মানে ওটার সাথে কোপ আপ করতে কোপ পারতেছিলাম না। করতে পারেন না, মানে হঠাৎ করে আমাদের নতুন একটা হ্যাঁ, জগতে চলে এসেছে। নতুন একটা ইসে চলে আসছে। তো প্রথম পরীক্ষাটায় আমার হচ্ছে মানে যখন অর্ধবার্ষিক, আমার মনে আছে যে ম্যাথ, মানে যেটা জেনারেল ম্যাথ বলে, 2টা ম্যাথ থাকে। তো জেনারেল ম্যাথে মানে আমি কখনো এর আগে মানে আমি তো সবসময় ফার্স্ট ছিলাম, এর আগে কখনোই কেউ আমার থেকে বেশি নাম্বার বেশি পাইতো সুন্দর। না। তো ওটাই ফার্স্ট টাইম ছিল যে ম্যাথে আমার থেকে 2-1 জন বেশি মার্ক পাইছিল, আচ্ছা, যেহেতু আমার প্রিপারেশন একটু মানে এটা হয়েছিল। আসলে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, যেমন একটা ছেলে যদি প্রচুর মানে মানে ফেল করে, বা একটা ছেলে মেয়ে যাই বলি, তো হঠাৎ করে যদি সে অনেক ভালো রেজাল্ট করে, তার মধ্যে অন্যরকম একটা ভালো লাগে কাজ করবে। ঠিক এটা কিন্তু তার দিক থেকে একইভাবে মানে বিপরীত ভাবে ঘটেছে। মানে সে প্রত্যেকটা পরীক্ষায় প্রাইমারি থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছেন, তার উপরে কেউ হতে পারেন না। কিন্তু 9-এ এসে হয়তো তার চেয়ে 2 জন একটু ভালো করে। সেইটা ম্যাথ, আসলে, এইটা আসলে যদি আপনাদের কাছে সিম্পলিসিটি মনে হতে পারে, বাট এটা কিন্তু তার কাছে একটা বড় রকমের কষ্ট লাগা বলতে গেলে। হ্যাঁ, মানে তারপরে কি? ওটা এক হ্যাঁ, প্রকার আমার কাছে একটা অনেক বড়ই যে নিজের মানে আমি ফার্স্ট, আমার ওপর হ্যাঁ, যে হ্যাঁ, অনেকে মার্ক পেয়ে গেছে, এটা নিজের কাছে অনেকটা খারাপ লাগে। তো সেখান থেকে আমি আসলে মানে প্রিপারেশনটা অনেক মানে আমার নিজের পড়ালেখার আগে যেটা মানে আমি একটা ভাবে পড়ালেখা শুরু করছি একভাবে। তো আমি যখন দেখলাম যে এভাবে আমার পড়ালেখা করে আসলে আমি তো মানে আমার থেকে ওরা বেশি মার্ক পেয়ে বেশি গেছে, মার্ক পেয়ে গেছে। তাহলে অবশ্যই আমার এটা ঠিক নেই বা আমার কোথাও একটা প্রবলেম আছে, ঘাটতি আছে। ঘাটতি আছে। হ্যাঁ, তো আমি হচ্ছে তখন আমি তো স্কুলের, আমাদের গ্রামের দিকে হচ্ছে স্কুলের টিচারদের কাছেই সবাই পড়ে। তো আমিও ওভাবে স্কুলের টিচারদের কাছেই পড়তাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবই স্কুলের টিচারদের কাছে পড়তাম। তো আমি হচ্ছে তখন হচ্ছে বাসায় এসে ভাবলাম যে আসলে আমার কোথায় ঘাটতি আছে, আমি কিভাবে আমার ঘাটতিটা পূরণ করতে পারি। হ্যাঁ, তো সেখান থেকে আমি হচ্ছে অনলাইনে একটু ঘাটাঘাটি করলাম ইউটিউবে, যে মানে ফিজিক্স কেমিস্ট্রির ভালো লেকচার ক্লাস পাওয়া পাওয়া যায় যায় না কিনা। কিনা। হ্যাঁ, তো আমি ওইভাবে অনলাইন থেকে কিছু কিছু ক্লাস করতাম। তো আমার দেখলাম সেটা অনেক হেল্পফুল হচ্ছে, আমি বুঝতে পারতেছি। আবার এদিকে অফলাইনে স্যারদের কাছেও পড়তেছি, মানে দুইটার কম্বিনেশনে আমার হচ্ছে একটা ভালো, আমার নিজের মধ্যে আমি বুঝতেছি যে আমার একটা ভালো প্রিপারেশন হচ্ছে। তো এভাবে 9-এ হচ্ছে এভাবে চললো। তারপর 9-এ পরীক্ষা দিলাম, 9 থেকে 10-এ উঠলাম যখন, তখন আবার আমি ফার্স্টই হইলাম। তো তারপর তো এবার এসএসসির প্রিপারেশন এসএসসি নিতে প্রিপারেশন। হবে। এবার এসএসসির প্রিপারেশন নেওয়ার জন্য ওইভাবেই পড়তে থাকলাম। অনলাইনেও আমি নিজের মানে যে দুর্বলতা, একেবারে ডিপেন্ডেন্ট না আমি তখন অনলাইনে, জাস্ট আমার দুর্বলতাগুলো যদি থেকে থাকে আমি সেগুলোই অনলাইনে আসলে সবকিছুই পাওয়া যায়, আপনি সার্চ দিলে সবকিছুই পাবেন। তো যেটা যেটা সমস্যা হতো এটা আপনি ইউটিউবে সার্চ করে ক্লাসগুলো করে নিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। আমি ওগুলাই আসলে দেখতাম। তখন তো নিজেরও ফোন ছিল না, হ্যাঁ, আম্মুর ফোন থেকে জাস্ট একটু দেখতাম। তো ওখান থেকেই প্রিপারেশন, ওখানে
আর টিচার, এই দুইটা মিলে আমার হচ্ছে প্রিপারেশন হচ্ছে ভালোভাবে। তো সবার এক্সপেকটেশন আছে যে আমি ভালো রেজাল্ট করব, যেহেতু এতদিন ভালো রেজাল্ট করে আসছি। তারপর ওভাবেই আমি এসএসসি, মানে আমাদের টেস্ট হইলো, টেস্ট হওয়ার পরে ওভাবে মানে ফেব্রুয়ারিতে তো পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষাটা হয় ফেব্রুয়ারি মাসে। তো সে সময় পরীক্ষাও দিলাম, এসএসসি পরীক্ষা দিলাম ভালো, আলহামদুলিল্লাহ। পরীক্ষা দেওয়ার পরে তো আমাদের পরীক্ষার পরেই তো করোনাটা চলে আসলো ফেব্রুয়ারিতে, পরে মার্চে থেকে করোনার বন্ধ যে হলো। তারপর আমাদের রেজাল্টটা দিতেও অনেকটা হচ্ছে টাইম লাগছিল এই যে করোনার জন্য আর কি। তো যখন এসএসসি তে রেজাল্ট কেমন ছিল আপনার এসএসসি? তো এই কিছু মানে দেরি হওয়ার পর এসএসসি যখন রেজাল্ট দিল, তখনও আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এসএসসি তেও গোল্ডেন এ প্লাস, সাথে হচ্ছে তার মানে ট্যালেন্ট সাথে পুলে। ট্যালেন্ট পুলে বৃত্তি, তার মানে হচ্ছে সে পঞ্চম শ্রেণীতেও ট্যালেন্ট পুলে বৃত্তি, অষ্টম শ্রেণীতেও গোল্ডেন এ প্লাস এবং দশম শ্রেণীতেও গোল্ডেন এ প্লাস ট্যালেন্ট পুলে বৃত্তি। Wow, অসাধারণ। আসলে এরকম কয়জনই বা আসলে এরকম যোদ্ধা হতে পারে? এরকম যোদ্ধাই আসলে প্রত্যেকটা বাবা মা আশা করে তার মতো করে। প্রত্যেকটা জায়গায় আসলে আমাদের সফলতা দেখতে চায় আমাদের মা বাবা। এই জন্য অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। যেসব স্টুডেন্টরা দেখছো তোমাদের জন্য কিন্তু এই আজকের জীবন গল্পটা তার কিন্তু অনেক অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। এবং যারা হচ্ছে গার্ডিয়ান রয়েছেন, আপনারাও এই ভিডিওটা কিন্তু দেখতে পারেন আপনাদের সন্তানদের উদ্দেশ্যে। ওকে, তারপরে আসলে আপনি উত্তরণ বলে বৃত্তি পেলেন, এরপরে আসলে কলেজ লাইফটা আপনার কেমন ছিল এবং কোথায় ভর্তি হয়েছিলেন? আমি এখানে একটু অ্যাড করি, মানে আমার এসএসসির এই টাইমটা, ওই যেহেতু আমার স্কুল থেকে অনেকটা দূরে বাসা, আমি বললাম যে 4.5 কিলো দূরে। তো হচ্ছে আমি যখন ওই যে বললাম স্কুলের ছাদের কাছে প্রাইভেট পড়তাম, তো স্কুলের ছাদের কাছে যখন প্রাইভেট পড়তাম আমার চারটা প্রাইভেট পড়া লাগতো। তো আমি হচ্ছে বাসা থেকে 6টার সময় আমার হচ্ছে পড়া শুরু হইতো, তো আমার আসতে তো আমার আধা ঘন্টা লাগতো। তারপর হচ্ছে রেডি হওয়ার একটা ব্যাপার আছে, তো ওভাবে আমি আসতাম। তো আমার অনেক মানে একটা কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছিল যে হচ্ছে ক্লাস শেষ করে দেন আর একটা প্রাইভেট থাকতো, সেটা শেষ করে আমার বাসায় যাইতে যাইতেই প্রায় 4টা, 4:30, 5টা এমন বাজতেছে। তো আমি দেখলাম যে যেই আমি গোসল করে খাওয়া দাওয়া করে আমি পড়তে বসতে পারতেছি না, আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছে। তো হচ্ছে আমি তখন কি করলাম, আমি একটা করলাম যে আমি স্কুল থেকে এসেই হচ্ছে আমি একটা ঘুমাতাম। দেন আমি 8টা 9টার দিকে ঘুম থেকে উঠতাম, 7টা 8টা 9টা এই রেঞ্জে আমি ঘুম থেকে উঠতাম। উঠে আমি গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একবারে পড়তে বসতাম। আর আমি রাতে ঘুমাইতাম না, দেন একবারে সকালে উঠে ওভাবে স্কুলে আসতাম। এভাবে আমার চলছে হচ্ছে এসএসসি লাইফটা, এসএসসির ওটা। তারপর ওই যে রেজাল্ট দিল, একটা ভালো রেজাল্ট করলাম। আর আম্মুর ইচ্ছা ছিল ভালো কিছু করার, তো আম্মু চাইছিল আমাকে একটা ভালো কলেজে ভর্তি করবে আর কি। তো সেখান থেকে আমাদের দক্ষিণবঙ্গের হচ্ছে সব থেকে অনেক মানে পরিচিত একটা কলেজ, যশোর ক্যান্টনমেন্ট কলেজ। যশোর ক্যান্টনমেন্ট কলেজে হচ্ছে আম্মুর ইচ্ছা ছিল যে আমাকে ওখানে পড়াবে। তো হচ্ছে আমার ওভাবেই কলেজ চয়েস দিলাম। দেওয়ার পরে যেহেতু মার্ক ভালো ছিল, আমার যশোর ক্যান্টনমেন্ট কলেজে ফার্স্ট চয়েস ছিল, ওটাই চলে আসলো আর কি। তো তারপরে তখন তো আবার করোনা চলতেছে, তো জাস্ট হচ্ছে ভর্তিটা হয়েছিলাম আমরা, কিন্তু ক্লাস তো তখন শুরু হচ্ছে না। এখন ভর্তি হয়ে আসি কিন্তু ক্লাস হচ্ছে না। আবার এইচএসসি সময়টা অনেক কম, আমরা জানি যে অনেক হিউজ একটা সিলেবাস, কিন্তু সময়টা তো আমাদের ওইভাবে কম। তো সেভাবে তখন ভাবলাম যে যেহেতু হচ্ছে আমার অনেক বড় একটা সিলেবাস কাভার করতে হবে, সাথে আমার সময়ও কম, তো আমি এখনই পড়াশোনা শুরু করে দিই, যেহেতু এখন কলেজে ক্লাস হচ্ছে না। তো আমি তখন হচ্ছে আমার গ্রামে একটা মানে পাশের গ্রামে একটা ভাইয়ার কাছে কয়েকদিন পড়ছি। দেন সেখান থেকে ভাইয়ার আবার হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু হলে ভাইয়া চলে গেছে। তো আমি আমাদের জেলা শহর সাতক্ষীরা, যেটা মেইন শহর, সেখানে চলে আসছিলাম হচ্ছে কোচিং করার জন্য আর কি। যেহেতু কলেজে ক্লাস হচ্ছে না, কিন্তু ওখানে ওই ছাড়রা ব্যাচ করে পড়াইতো আর কি। যেহেতু করোনার একটু স্ট্রিক্ট রুল ছিল, তারপরেও সারা ব্যাচ করে করে পড়াইতো। তো আমি ওখানে চলে আসলাম, এসে মেসে থাকলাম। ওটা আমার ফার্স্ট বাসা থেকে বের হওয়া, মানে আমি পড়ালেখার জন্য ওই ফার্স্ট বের হয়েছি 2020 সালের। কোথাও দূরে কোথাও? হ্যাঁ হ্যাঁ, একবারে বাসা থেকে বের হয়ে একবারে চলে আসছি। একবারে বলতে যখন ওখানে ওই যশোর ক্যান্টনমেন্টে যখন পড়তেন মানে বাসা থেকে তো আর যাওয়া আসা করার সুযোগ ছিল না, না ওখানে না, থাকতে অবশ্যই হয়েছে। অনেক আপনি তো দূরে। সাতক্ষীরা হ্যাঁ হ্যাঁ তো ওখানে কি মানে ম্যাচে ছিলেন এরকম? হ্যাঁ হ্যাঁ, মেসে থাকতাম। তারপর সাতক্ষীরাতে কিছুদিন থাকার পরে যশোরেও স্যাররা ব্যাচ করাতে যখন শুরু করলো, তখন আমি ভাবলাম যে যেহেতু আমার কলেজ এখানে, তো আমাকে তো এখানে শিফট করতেই হবে। তো আমি তখন যশোরে শিফট করে গেলাম, কারণ যশোর থেকে সাতক্ষীরা আমাদের বাসা তো অনেক দূরে। তো যশোরে ওখানে একটা হোস্টেলে উঠলাম, উঠে ওখানে স্যারদের কাছে হচ্ছে পড়া শুরু করলাম। আস্তে আস্তে ওখানে পড়া শুরু করার পর কিছুদিন পড়ার পর আবার স্ট্রিক্ট লকডাউন দিল।
হ্যাঁ, তো তখন আবার স্যাররা পড়ানো বন্ধ করে দিল। তো তখন কি করব? তখন আবার বাসায় চলে আসলাম। যেহেতু এখানে পড়া হচ্ছে না, শুধু তো থেকে লাভ নেই, আমি বাসায় চলে যাই। তো তখন বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর তখন তো পড়াশোনা হচ্ছে না, কি করি? কিভাবে কি করা যায়? তো তখন ভাবলাম যে শুধু বসে থেকে তো লাভ নাই। তো হচ্ছে অনলাইনে আমি আবার শুরু করলাম। যে অনলাইনে তো সেই সময় করোনার সময় অনেক ভাইয়ারা বিভিন্ন প্ল্যাটফর্ম তখন নতুন গ্রো করতেছে, বিভিন্ন ফ্রি ক্লাস নিচ্ছে। তো আমি সেগুলো হচ্ছে নিজে করার চেষ্টা করতেছি আরকি। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের সাথে আমি সেই সময় হচ্ছে ফ্রি ক্লাসগুলো, তখন আমি কোনো পেইড ব্যাচে ভর্তি হইনি, শুধু ফ্রি ক্লাস করতেছি। আচ্ছা, তো তার মানে হচ্ছে আপনি অনলাইন ক্লাসে হচ্ছে ক্লাসগুলো করতেন, কিন্তু পেইড ব্যাচে ভর্তি হন না, মানে ফ্রি ক্লাসগুলো আসলে ওই সময়টাতে অনলাইন প্ল্যাটফর্ম গুলো অনেক ক্লাস টাস হতো, এখনো হচ্ছে যদিও। তো এরপরে আপনার এইচএসসি তে আপনার যখন করোনাটা শেষ হয়ে যায়, তারপর তখন আপনি এইচএসসি ফার্স্ট ইয়ারে ছিলেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার পড়াশোনাটা কেমন ছিল আসলে এইচএসসি? হ্যাঁ, তারপরে তখন তো সায়েন্স ছিল, তাই না? হ্যাঁ, আমি আমার এসএসসি এসএসসি দুইটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো আমি তারপর ওই যে অনলাইন ক্লাসগুলো করতেছিলাম, তারপর আস্তে যখন মানে এভাবে অনলাইনেই চলতেছিল, আমি বাসা থেকে অনলাইন ক্লাসগুলোই করতেছিলাম। তারপর করোনার যে উঠে গেল আস্তে তখন আমাদের ক্লাস শুরু হলো। ফার্স্ট ইয়ার পুরোটাই হচ্ছে অনলাইনে চলছে। কলেজেরও ক্লাস চলছে অনলাইনে, সবকিছু অনলাইনে। তো ফার্স্ট ইয়ার ওভাবে চলে গেল। সেকেন্ড ইয়ারে উঠে আমরা কিছুদিন কলেজ করতে পারছিলাম আরকি। 22 ব্যাচ, তো ওভাবেই হচ্ছে ফার্স্ট ইয়ার পুরোটাই করোনায় গেল। হচ্ছে সেকেন্ড ইয়ারে এসে আমরা কলেজের ক্লাস শুরু করলাম। তো তারপরে কলেজের ওভাবে ক্লাস শুরু করলাম। দেন হচ্ছে প্রাইভেটও ওইখানেই টিচারদের কাছে পড়তাম। সাথে আমার অনলাইনটাও ছিল, যেহেতু আমার অনলাইন হচ্ছে একটা অভ্যস্ততার ব্যাপার হয়ে গেছিল। আমি অনলাইনে অভ্যস্ত, এবং দেখা যায় যে হচ্ছে আপনি যেখানে পড়েন না কেন গ্রামের, বাট অনলাইনে কিন্তু আপনি সেরা মেন্টরদের কিন্তু ক্লাসগুলো দেখতে পাচ্ছেন খুব সহজে বাসায় বসে। হ্যাঁ, তো আমি ওখানেই ওই সবভাবেই নিজের হচ্ছে প্রিপারেশনটা তৈরি করতেছিলাম এইচএসসির জন্য আরকি। তো আমাদের অগস্টে পরীক্ষা হওয়ার কথা ছিল এইচএসসি। তো আবার ওই যে করোনার জন্য এইচএসসি পরীক্ষাটা আবার পিছায় গেল। নভেম্বরে হলো তখন। তো আমার তখন প্রিপারেশন মোটামুটি তো ভালো, আলহামদুলিল্লাহ। অগস্টে পরীক্ষা হবে সেভাবেই আমি প্রিপারেশন নিয়েছি। তো ওভাবে প্রিপারেশন নিলাম, যেহেতু পরে অগস্টে পরীক্ষা হলো না, ৩ মাস একটা সময় আমরা বেশি পেলাম। তো ওই সময়টাও আমি মানে নিজের হচ্ছে প্রিপারেশনটা আরো একটু মানে তখন ভালো করার চেষ্টা করতেছি। যেহেতু আমার একবার প্রিপারেশন শেষ, তখন আমি হচ্ছে ভালোভাবে নিজের যাতে সর্বোচ্চটা দিতে পারি আরকি। প্রিপারেশন বলতে মানে করোনার মধ্যে আপনি মোটামুটি বই শেষ করেছেন এরকম? হ্যাঁ, ওই যে ফার্স্ট ইয়ার শেষ হয়েছে অনলাইনে, সেকেন্ড ইয়ার ক্লাস করেছি কলেজে। সব মিলে আমার তো পরীক্ষা হবে অগস্টে। আমি সেভাবেই প্রিপারেশনটা নিয়েছি। কিন্তু অগস্টে হলো না, সেটা হলো নভেম্বরে ডেট দিল। তারপরে ওই যে মানে বাকি যে ৩ মাসটা এক্সট্রা পাইলাম, ওই সময়টাতে একটু মানে আরো ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো ওভাবে প্রিপারেশন নিলাম। দেন হচ্ছে নভেম্বরে পরীক্ষা হলো। নভেম্বরে পরীক্ষা দিলাম। আমাদের তো পরীক্ষাটা আবার শর্ট সিলেবাস প্লাস হচ্ছে মার্কও কমায় আসছিল। এভাবেই পরীক্ষা হয়েছিল এইচএসসিটা। তো ওভাবে পরীক্ষা দিলাম। পরীক্ষাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হলো, যেমন এক্সপেক্ট করছিলাম। তো সেভাবে এবার যেহেতু পরীক্ষা শেষ, আমাকে তো অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে। রেজাল্ট কেমন ছিল আপনার? রেজাল্ট তো তখন দেয়নি। আমি রেজাল্ট তো পরে দিছে। আমি রেজাল্টের কথাটা একটু পরে বলছি। তো হচ্ছে আমি ওখান থেকে আমি যশোরে যেহেতু পড়তাম, তো হচ্ছে যশোরে পড়ার সূত্রে আমি হচ্ছে ভাবছিলাম ফার্স্টে যে আমি যশোরের থেকেই কি অ্যাডমিশন প্রিপারেশনটা নিব, নাকি আমি আমার বিভাগীয় শহর খুলনাতে শিফট করব। এটা নিয়ে কিছুদিন হচ্ছে একটু নিজের মধ্যে কনফিউশন ছিল। হ্যাঁ, তারপর তারপর ডিসাইড করলাম যে না, আমি আমার জেলা শহর খুলনাতেই যাব। গিয়ে ওখান থেকে আমি আমার অ্যাডমিশন প্রিপারেশনটা নিব। তো ডিসেম্বরে পরীক্ষা শেষ হলে, প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করার পর আমি খুলনাতে শিফট করি। আর যেহেতু আম্মুর ইচ্ছা ছিল হচ্ছে আমাকে মেডিকেল পড়াবে, তো আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়ার। আপনার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, মানে মেডিকেল? হ্যাঁ, ইচ্ছা ছিল ওটা, আম্মুর ইচ্ছা ছিল। তো আম্মু সবসময় বলতো যে হচ্ছে ডাক্তার হবা। তো আম্মু এভাবে বলতো যে তুমি যদি মেডিকেলে, আমি আবার ভয় পাইতাম অনেক যে মেডিকেলে যদি না হয় তখন কি হবে, এটা নিয়ে অনেক ভয় পাইতাম। তো এত ভালো করেও যদি মেডিকেলে না হয়। হ্যাঁ, তখন একটা নিজের একটা খারাপ লাগা, তারপর সবার একটা এক্সপেকটেশনের জায়গা তৈরি হয়েছে এতদিন। তো আম্মু বলতো মেডিকেল না হইলে কি হবে, তোমার তো ঢাবিতে হয়ে যাবে। আম্মু এভাবে বলতো সবসময়, মানে কখনোই আমাকে ডিমোটিভেট করতো না যে। আম্মু হচ্ছে সে বাবা ছোটবেলায় মারা যায়,
সে থেকে একদম এডমিশন জার্নি পর্যন্ত এবং এখনো আপনার আম্মু সবসময় আপনাকে সাপোর্ট করে গেছেন এবং এই আজকের এই সফলতার পেছনে হয়তো তার অবদানটাই সবচেয়ে বেশি। তো তারপর কি হলো? হ্যাঁ, আম্মুর অবদানটাই আসলে সবথেকে বেশি। তো তারপর হচ্ছে আমি বিভাগীয় শহরে চলে আসলাম খুলনাতে। এসে ওখানে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। নিচ্ছি প্রিপারেশন ভালোভাবে। নেওয়ার পরে মেডিকেল পরীক্ষা হচ্ছে মার্চের ১০ তারিখে। তো ওভাবে প্রিপারেশন নেওয়ার পর মেডিকেলে পরীক্ষা দিলাম। দেওয়ার পর ১২ তারিখে হচ্ছে আমার মেডিকেলের পরীক্ষা রেজাল্ট দিল। তো যখন পরীক্ষা দিলাম তখন যেহেতু আমাদের শর্ট সিলেবাস ছিল, পরীক্ষা হওয়ার কথা ছিল শর্ট সিলেবাসে, হইল ফুল সিলেবাসে বিভিন্ন কারণে। আর আল্লাহ হয়তো রিজিকে রাখে নাই, এজন্য আর কি মেডিকেলটা আমার ও সময় হলো না। তো তখন অনেক ভেঙে পড়ছিলাম যে মানে আপনার এতদিনের শর্ট একটা, সিলেবাসের কথা বলেছিল কিন্তু প্রশ্ন আসছে ফুল সিলেবাস থেকে। হ্যাঁ, এরকম একটা মানে হয়েছিল এটা আমাদের। আসলে বাস্তবতা। আপনারা যারা এডমিশন নিবেন, আমার যতটুকু ধারণা বা শুনেছি, মানে এডমিশন প্রিপারেশন আসলে শর্ট সিলেবাস বলে কিন্তু আসলে অ্যাকচুয়ালি ফুল সিলেবাস থেকেই মোটামুটি প্রশ্ন আসে আরকি। আউট অফ সিলেবাস যেটাকে বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, তারপর এটাই। তো এটার একটা জন্য আমার মেডিকেলটা হলো না আরকি। তখন অনেক দিনের যেহেতু একটা আম্মুর ইচ্ছা, আমি মানে আম্মু আমার জন্য এত স্ট্রাগল করছে, আমি আম্মুর পূরণ করতে পারি নাই। নিজের মধ্যে অনেক মানে লো ফিল হচ্ছিল যে কিভাবে কি করব না করব এটা মানে বুঝতেই ডিপ্রেশনে পড়ে পারছিলাম না। গিয়েছিলেন। হ্যাঁ, অনেকটা খারাপ লাগার মধ্যে গেছি। তারপরে যে ভাবলাম যে যেহেতু হচ্ছে মেডিকেল হয় নাই, এখন আমার তো বসে থাকলেও চলবে না। কারণ আমার তো নিজের একটা হচ্ছে আইডেন্টিটি তৈরি করতে হবে কোথাও না কোথাও একটা। তো সেক্ষেত্রে আমার সবথেকে বেস্ট অপশন ছিল হচ্ছে ঢাবি। যেহেতু ঢাবি হচ্ছে হুম। দেশের বিশ্ববিদ্যালয়, তো আমার সবথেকে বেস্ট অপশন ছিল ঢাবির প্রিপারেশন তো নেওয়া। ঢাবি প্রিপারেশন কি ওই মেডিকেলে যখন হয় না, স্যার মেডিকেল প্রিপারেশন মানে পরীক্ষাটা তো আগে হয়। তো মেডিকেল পরীক্ষাটা দেওয়ার রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে আপনি ঢাবির দিকে আবার ব্যাক করেন। তার মানে খুব কম সময় কিন্তু আপনাকে হ্যাঁ, প্রস্তুতি নিতে হয়েছে ঢাবির জন্য। হ্যাঁ, এটাই বলতেছিলাম যে আমার তো যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, আমার বায়োলজি কেমিস্ট্রিটা মোটামুটি ভালো একটা প্রিপারেশন ছিল। হ্যাঁ, আর ঢাবিতে তো প্রশ্নটা আসলে বেসিক থেকে মেইনলি হচ্ছে হয়। আর মেডিকেলে যেহেতু প্রিপারেশন নিয়েছি, বায়োলজি কেমিস্ট্রিটা আমার মোটামুটি ভালো প্রিপারেশন, কিন্তু আমার ফিজিক্স আর ম্যাথের দিকে তখন ফোকাস করতে হচ্ছিল। আবার ঢাবির পরীক্ষা হচ্ছে আমার মে মাসের ১২ তারিখে সায়েন্সের হুম। ইউনিটের। তো তখন আমার হাতে টোটাল ২ মাস সময় আছে আমার হচ্ছে প্রিপারেশন নেওয়া। যেখানে সবাই ১ম থেকে যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তাদের তো আমার এই বাকি যে সময়টা আমি মেডিকেলের প্রিপারেশনের জন্য সময় ব্যয় করছি সেটা তারা পেয়েছে। কিন্তু আমি তো আসলে ওটা পাইনি। তো আমার তখন নিজের মধ্যে একটা মানে হতাশা তৈরি হচ্ছে যে আমি কিভাবে কি করব? এত কম সময়ের মধ্যে এত কিছু তো মেইনটেইন করাও একটা ডিফিকাল্ট। ডিফিকাল্ট, হ্যাঁ। আরো সায়েন্স অনেক রকমের। হ্যাঁ, তো আমি ফার্স্টে ভাবতেছিলাম যে হচ্ছে আমি ম্যাথ করব নাকি, ম্যাথ দাগাবো নাকি বা এরকম একটা বিষয় ভাবতেছি। তারপরে যেহেতু দেখলাম সময় কম, আমার সিলেবাস শেষ করতে হবে। তো আমার ভার্সিটি সম্পর্কে তখন কোনো মানে জ্ঞান নেই জ্ঞান ছিল না। যে আমি কিভাবে প্রিপারেশন নিব, কি করব কোন এটা। কোন বিষয়গুলো আসবে বা আপনি তো ডাক্তারের প্রিপারেশন নিয়েছেন। হ্যাঁ, তো আমি এটা নিয়ে তখন আবার অফলাইনে একটা কোচিং এ ভর্তি হব। মানে এটা মানে যেহেতু নিজে একটা ডিপ্রেশনের মতো কাজ করতেছে, আমি ওভাবে বাইরেও গিয়ে ভর্তি হতে পারছি না। তখন ভাবলাম যে অনলাইনে একটু ঘাটাঘাটি করি, দেখি কিভাবে প্রিপারেশনটা অন্তত কিভাবে নিতে হয় বা কিভাবে কোন সাবজেক্ট দাগালে আমার কি ধরনের সাবজেক্ট আসবে, কি হবে, আমি এগুলো নিয়ে একটু রিসার্চ করলাম অনলাইন থেকে। তো দেখলাম যে না, আমার মোটামুটি যেহেতু বায়োলজি কেমিস্ট্রি প্রিপারেশনটা ভালো আছে, আমি হচ্ছে ম্যাথটা যদি স্কিপ করি তাহলে আমি ফিজিক্সের পিছনে একটু বেশি টাইম দিতে পারলে আমার হচ্ছে হয়তো একটু ভালো কিছু হবে আমি আশা করতেছিলাম, যেহেতু আমার বেসিকটা অনেক ভালো ছিল। মানে আমি জানতাম যে হ্যাঁ, আমার হচ্ছে যে বেসিকটা আছে সেটা হ্যাঁ, দিয়ে আমি কিছু একটা মানে ঢাবিতে যেহেতু ঢাবিতে বেসিকের ওপর মানে মেইনলি ফোকাস ফোকাস দেওয়া। হয়, সে তো আমার একটা নিজের মধ্যে একটা ছিল যে আমার ঢাবিতে হয়তো কিছু ভালো হলেও হতে পারে। তবে আমি শিওর ছিলাম না যেহেতু আমার প্রিপারেশন ওইভাবে টপ নচ ছিল না আরকি। হ্যাঁ, শেষের দিকে এসে প্রিপারেশন নেওয়া। হ্যাঁ। তো তারপর আমি ওই ২ মাস প্রিপারেশন নিচ্ছি। তবে ওইভাবে তো আর প্রিপারেশন মানে নেওয়াও পসিবল হচ্ছে না। একটা মানে পুরো একাডেমিক লাইফের ফার্স্ট একটা ফেইলিউর বলা চলে যে মেডিকেল হইল না। তো তখন নিজের মধ্যেও একটা খারাপ লাগা। তারপরেও আবার মনে হচ্ছে না যে আম্মুর অনেক ইচ্ছা ঢাবিতে পড়বো। যেহেতু মেডিকেল হয়নি, আম্মু চাইছিল ঢাবিতে পড়তে পারবা। তো আমি হচ্ছে সেজন্য ঢাবির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। প্রশ্ন ব্যাংক মানে সলভ করলাম। কত মাস সময় পেয়েছিলেন মাঝখানে কতদিন?
ওই যে টোটাল 2 মাস, 12ই মার্চ মেডিকেলের রেজাল্ট দিল, 12ই মে আমার আপনি হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের জন্য বিজ্ঞান শাখার জন্য 2 মাস মাত্র মানে প্রস্তুতি নিয়েছেন 2 মাসে। হ্যাঁ, তো তারপর ওভাবেই প্রিপারেশন নিলাম। শুধু আমি একটা ইউনিটেরই হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম, কয় ইউনিটে। তো ওভাবে প্রিপারেশন নেওয়ার পর মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিতে পারছিলাম। মানে নিজের কাছে মনে হচ্ছিল যে হয়তো কিছু একটা হবে, কিন্তু আমি ওইভাবে আমার কনফিডেন্স ছিল না যে হবে কি হবে না, এরকম কোনো কনফিডেন্স। মানে বিভিন্ন কনফিউশনের মধ্যে ছিলাম, যদি না হয় তখন কি হবে, যেহেতু একটা চলে গেছে, আর একটা এটা যদি না হয় তখন আম্মু অনেক কষ্ট পাবে, এটার জন্য আর কি। তো তারপর পরীক্ষা দিলাম, 12ই মে পরীক্ষা হয়েছিল ঢাবির। পরীক্ষা দিয়ে আসার পর হচ্ছে বিভিন্ন, তো হচ্ছে ভাইয়ারা বিভিন্ন ধরনের সলভ দেয়, যে বিভিন্ন কোচিং সেন্টার থেকেও সলভ দেয়, বা বিভিন্ন ভাইয়া যাদের কাছে পড়ছি তারাও বিভিন্ন সলভ দেয়। তো আমি সেখান থেকে সলভ গুলো দেখলাম, দেখে আমার মোটামুটি একটা ধারণা হলো যে আমার হয়তো হবে, কিন্তু শিওর না যে হবে কি হবে না, এটা কখনোই মানে আমি শিওর হতে পারছিলাম না, তবে মানে মনে আগে হচ্ছিল আগে যে একটু। একটা ধাক্কা খেয়েছেন হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য আর কি। হ্যাঁ, তখন তারপরে ঢাবির তো রেজাল্ট দিতে হচ্ছে অনেকটা দেরি হয়, 1 মাসের মতো প্রায় টাইম নেয়। অন্য ইউনিভার্সিটি গুলো যেখানে পরীক্ষা হয়ে গেলে 2-3 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, কিন্তু ঢাবিরটা তো ঢাবিতে তো হচ্ছে। রিটেন হয় হ্যাঁ, যার কারণে লেগে যেতে হয়। হ্যাঁ, তো হচ্ছে ওই যে সময়টা আমার সব থেকে স্ট্রাগলের টাইমটা, মানে নিজের সাথে নিজের স্ট্রাগলের টাইমটা ওটা ছিল, যে ঢাবির রেজাল্টের এই যে মাঝের সময়টুকু, যে হবে কি না, যদি না হয় তখন কি করব। তো তখন আমি আবার হচ্ছে যেহেতু সামনে ঢাবির পরে রাবি, সবাই হচ্ছে রাবির প্রিপারেশন নেয়। তো ওরা সামনে রাবির পরীক্ষা ছিল, আমি হচ্ছে ভাবলাম যে ঢাবির তো রেজাল্ট দিতে এখনো দেরি আছে, আমি রাবির প্রিপারেশনটা নিই, সাথে গুচ্ছতেও পরীক্ষা দেব, বা এভাবে ভার্সিটি কেন্দ্রিক তখন তো পড়াশোনা আমার করতেই হবে, ভার্সিটিতে যে কোনো একটা সিট আমার কনফার্ম করতে হবে, এটাই হচ্ছে তখনই ছিল। তারপর আমি হচ্ছে রাবিতে পরীক্ষা দিলাম আর গুচ্ছতে পরীক্ষা দিলাম। তো রাবিতে হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে রাবিরও একটা, রাবি তো রেজাল্ট দ্রুত দিয়ে দেয়। রাবির রেজাল্টটা বোধহয় আগে দিছিল ঢাবির, আমার ঠিক খেয়াল নেই। তো রাবিতেও একটা পজিশন আসে, কিন্তু মানে খুব ভালো না যে প্রথম মেরিটেই বা দ্বিতীয় মেরিটেই সাবজেক্ট চলে আসবে, এমন হচ্ছে এরকম না। ছিল না। তারপর গুচ্ছতে মোটামুটি একটা পজিশন আসলো ভালো, তখন একটা মানে মনের মধ্যে একটা একটা আসছে যে কাজ করছে না, হ্যাঁ, কিছু একটা হবে আমার দ্বারা, হ্যাঁ, ভালো একটা জায়গায় যেতে পারবো। হ্যাঁ। তো তারপর কিছুদিন পরে হচ্ছে ঢাবির রেজাল্ট দিল। তো ঢাবির যখন রেজাল্ট দিল তখন আর কি, যখন দেখলাম যে পজিশন আসছে একটা মেরিটে, তো প্রথম আমার হচ্ছে পজিশনটা যেহেতু একটু পিছনের দিকে ছিল, প্রথম মেরিটে তো আমার সাবজেক্ট আসবে না। তারপরেও একটা মানে একটা হচ্ছে যে যেহেতু একটা জায়গায় আসছে, তো তখন আমি আর অন্য কোথাও পরীক্ষা দিই নাই, এই জাস্ট 3টাতেই পরীক্ষা দিছি। দেওয়ার পরে যেহেতু ঢাবিতে আমার মনে হচ্ছে যে সাবজেক্ট চলে আসবে, সেহেতু আমি আর হচ্ছে অন্য কোথাও পরীক্ষা দিই না, এটাই তো আসলে। সর্বশেষ এসে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট পেয়েছেন? তো তারপর আমার হচ্ছে মাইগ্রেশনে লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট লেদার আসছে। প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সাবজেক্টটা অনেক ভালো একটা সাবজেক্ট। তো ঢাকা ইউনিভার্সিটিতে আপনি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলেন, হয় নাই, কিন্তু আপনার আম্মুর স্বপ্ন ছিল এখানে না হলে ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে হবে। তো আপনি ঢাকা ইউনিভার্সিটি যখন সাবজেক্ট পেয়েছেন আসলে তখন আপনার আম্মুর অথবা আপনার মায়ের অনুভূতিটা কেমন ছিল, একটু যদি শেয়ার করেন। আহ, হ্যাঁ, আমার যখন হচ্ছে সাবজেক্টটা আসে, তো মাইগ্রেশনের রেজাল্টটা দেয় হচ্ছে রাতের দিকে। রাতের দিকে। তো আমি হচ্ছে তখন খুলনাতে থাকতাম, আর আম্মু থাকতো বাসায়, মানে গ্রামে সাতক্ষীরায়। তো আম্মুর সাথে তো আমি যেহেতু নেই, আমি হচ্ছে খুলনাতে আছি। রাত্রে প্রায় 12টার দিকে তখন হচ্ছে রেজাল্ট, মানে আমি যে দেখছি যে হচ্ছে আমার সাবজেক্টটা সাবজেক্ট আসছে। চলে এসেছে। তো তখন মানে আমার তখন নিজের মধ্যে মানে অনেকটা মানে একটা রিল্যাক্সের ব্যাপার, যে উৎফুল্ল, হ্যাঁ, যে অন্তত আম্মুর কথাটা তো আমি রাখতে পারছি। তো আমি সাথে সাথে আম্মুকে কল দিই, যেহেতু 12টা, গ্রামে হচ্ছে কিন্তু 12টার সময় সবাই আসলে ঘুমাই যায়, 12টার দিকে। তো আমি হচ্ছে তারপরে আমি আম্মুকেই কল দিছি, যে ফার্স্টে আমি আম্মুকে কল দিছি যে আম্মু, আমার এরকম ঢাবিতে সাবজেক্ট আসছে। তো আম্মু তো তখন আম্মু অনেক খুশি হয়েছে। আম্মু, আমি অবশ্য দেখতে পারি নাই যে আম্মু কেমন খুশি হয়েছে বা কি, তবে আমার মনে হচ্ছিল যে আম্মু অনেক খুশি হয়েছে, যেহেতু আম্মু চাইছিল যে মেডিকেলের পরে, যদি মেডিকেলে যদি না হয় পরে ঢাবিতে হলে অনেক খুশি হবে। তো আমি ভাবছিলাম আম্মু অনেক খুশি হয়েছে, আম্মুকে মানে আম্মু কেমন খুশি হয়েছে এটা আমার দেখার আসলে সৌভাগ্যটা হয়নি, কিন্তু আমি ফোনে আসলে কিন্তু আসলে শুনছিলাম। মানে যখন এত এত ত্যাগ তিতিক্ষার পর সে ছোটবেলায় বাবা হারা
মা হচ্ছে ছোটবেলা থেকে একদম এডমিশন এখন পর্যন্ত তাকে হচ্ছে সাপোর্ট করছে, এত কষ্ট করে বড় করেছে, কত বড় আশা ছিল তার ঢাকা ইউনিভার্সিটি পড়বে। আর সেই মেয়ে যখন ঢাকা ইউনিভার্সিটিতে সত্যি সত্যি চান্স পেয়ে যায়, তখন আসলে তার অনুভূতিটা কেমন হতে পারে সেটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না। তো আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলেন, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যখন ভর্তি হতে আসেন বা যখন ক্লাস শুরু করেন, তখন অনুভূতিটা কেমন ছিল যে নতুন নতুন সবকিছু নতুন নতুন লাগছে এরকম? হ্যাঁ, এখানে আমি একটু মানে বলতে চাই যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর ভর্তির যখন ডেট দিল আরকি। তো হচ্ছে আমি তো ঢাকা এর আগে একা আসিনি। আম্মুর সাথে আসতে হবে যেহেতু আমার ফ্যামিলিতে আর কোনো পুরুষ সদস্যও নাই। তো আম্মুর সাথেই আসতে হবে। আম্মুই আমাকে সাথে করে নিয়ে আসছিল। আম্মুর সাথে আসলাম, তো ঢাবির ভর্তির প্রসেসটা তো একটু মানে লেন্দি, অনেক একটা ঝামেলাপূর্ণ বিষয়। ঝামেলা, তো লাইন ধরে দাঁড়াতে হয়, হ্যাঁ, আর বিভিন্ন জায়গা থেকে মানে এখান থেকে একটা পেপার নিয়ে ওখানে জমা দিতে ডিপার্টমেন্ট হবে। থেকে হচ্ছে হলে, হ্যাঁ, হল থেকে আবার প্রশাসনিক ভবন, হ্যাঁ। আবার প্রশাসনিক ভবন থেকে হলে, হ্যাঁ, এরকম। এইটাই। এইসব করতে, করতে মানে অনেকটা একটা ঝামেলার মধ্যে দিয়ে তারপরে ২ দিন লাগছিল আমার ভর্তি হইতে। মানে ১ম দিনে আমি ভর্তি কমপ্লিট করতে পারিনি সবকিছু। হলের কাজটা বাকি ছিল, সেটা আমি পরের দিন করছি। তো আম্মু সাথে ছিল সে সময়, আম্মুই আমাকে হেল্প করছে। আম্মুর সাথে এসেই ভর্তি হয়েছি। তো এটাই তো ঢাকা ইউনিভার্সিটিতে মানে তারপরে আপনার আম্মু এখানে কতদিন ছিল বা তার অনুভূতিটা কেমন ছিল প্রথমে এসে? আম্মু মানে আম্মুর সাথে আমি জাস্ট মানে তেমন কোথাও তো আসলে বের হতে পারি না। ওই জাস্ট ভর্তি হওয়ার প্রসেসটার সাথেই আম্মু একটু যুক্ত ছিল। তারপরে আমরা চলে গেছিলাম। বাসায় চলে গেলাম। তারপর আম্মু তারপর আর আসে নাই এখনো। আমি এখানে আসছি। তো আমার এখানে একটা বিষয় বলার ছিল, মানে এই যে, যে সময়টাতে আমি আ ঢাকা থেকে তো আমাদের সাতক্ষীরা অনেক অনেক দূরে। একটা হচ্ছে ডিসট্যান্স। তো আমি এ সময় আমার যখন ১ম গুচ্ছতে আরকি, ঢাবির আগে তো গুচ্ছতে সাবজেক্ট আসছিল। হ্যাঁ, হ্যাঁ। তো আমার ১ম বরিশালে সাবজেক্ট আসে, বরিশাল ইউনিভার্সিটিতে। তো হচ্ছে আমি ও সময় তো আম্মু যেহেতু স্কুল টিচার, আবার আম্মু হচ্ছে প্রধান শিক্ষক যেহেতু, হ্যাঁ, হ্যাঁ। আম্মুকে তো স্কুলে উপস্থিত থাকতে হয় বিভিন্ন কাজের জন্য। আম্মু তো সবসময় আমার সাথে বের হতে পারত না। তো আমাকে সব জায়গায় একা একাই আসলে এটাই। স্ট্রাগল করতে হয়েছে, একা একাই জার্নি করতে হয়েছে। আমি বরিশাল গেছি, ওখানে নিজের হচ্ছে ডকুমেন্ট জমা দিয়ে নিজে আসছি, একা একা করছি। তারপর আবার যখন ওখানে ভর্তি ক্যানসেল করলাম সেখানেও একা একা। তারপর হচ্ছে তারপর থেকে ঢাবিতে মানে যখন ভর্তি হলাম এখানেও আসা যাওয়া সবকিছুই একা একা। মানে কখনোই আম্মু যেহেতু টিচার, আম্মুর তো আসার সুযোগ হয়নি। তো আমি আমার ওই যে পুরো জার্নিটাই মানে এসএসসি, এইচএসসি পর্যন্ত। এইচএসসি তেও আমি বাইরে ছিলাম, কিন্তু ওইভাবে তো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতো না। জাস্ট কলেজে ভর্তি হয়েছে, কলেজে যাওয়া আসা। কিন্তু এখানে যেহেতু বিভিন্ন মানুষের সাথে আমার হচ্ছে কনট্যাক্ট করা লাগতেছে, বিভিন্ন কিছু করা লাগতেছে, একা একা সবকিছু করা লাগতেছে। আমি আমার পুরো লাইফে মানে আম্মু সবসময় হেল্প করছে যেহেতু, আমি বাবার অভাবটা আসলে ওভাবে কখনোই বুঝতে বুঝতে পারিনি। পারবেন। মানে কিন্তু বুঝতে দেয়নি আপনার আম্মু। হ্যাঁ, আম্মু কখনোই বুঝতে দেয়নি। মানে একটা মানে বাবা না থাকলে মানুষের জীবনে যে স্ট্রাগলটা, যে না পাওয়া কিছু জিনিস, সেটা আমি কখনোই বুঝতে পারিনি ওই পর্যন্ত এসে। তো তারপর যখন মানে এই মানে ভার্সিটিতে যখন ভর্তি হলাম, এই যে সময়টাতে আমি মানে বাবার অভাবটা একটু হলেও ফিল করছি, যে আমার বাবা যদি থাকতো তাহলে সবার যখন দেখতাম যে সবাই সবার বাবাদের সাথে আসতেছে, বাবাদের সাথে সবাই মানে বিভিন্ন কাজে সবাই বাবাদের হেল্প পাচ্ছে, বা যখন দেখলাম আমার ফ্রেন্ডরা তাদের বাবাদেরকে নিয়ে হচ্ছে ভার্সিটিতে ঘোরাচ্ছে, দেখছে আমার বাবারও অনেক স্বপ্ন ছিল যে আমার মেয়েকে আমি অনেক বড় কিছু করব। আমার বাবা সবসময় গল্প করতো যে আমার বড় মেয়েকে আমি হচ্ছে অনেক বড় অফিসার বানাবো, এই করব। মানে বাবার অনেক স্বপ্ন ছিল। তো তখন মানে ওই সময়টাতে আমি ফিল করলাম যে আমার মানে একটা লাইফের একটা কোথাও যাওয়ার যে সুযোগটা আমার ভার্সিটি লাইফ থেকেই তৈরি হবে, সেই জায়গাটা আমি আমার বাবাকে দেখাইতে পারলাম না, যে উম বাবার যে স্বপ্নটা ছিল আরকি। ওই সময়টা বাবাকে অনেকটা মিস করতাম। আ ভাবতাম যে সবার সাথে যেমন বাবারা আসছে, আমার বাবা থাকলে হয়তো আমাকে বিভিন্ন জায়গায় হেল্প করতে হেল্প পারতো। করতো বা নিয়ে যেত। বাবা কি জিনিস, যার বাবা নাই সেই বোঝে। বাবা হচ্ছে একটা বট গাছের মতো, যে কিনা সবসময় আমাদের ছায়া দেয়। আর একটা পর্যায়ে যাদের বাবা না থাকে আসলে, যেমন যিনি আজকে যার গল্প আমরা শুনলাম, তার বাবা ছিল না এবং তিনি দিন শেষে কিন্তু বাবার অভাবটা কিন্তু বুঝতে পারে। যার যদি বাবা থাকতো, সবাইকে বলতে পারতো আমার মেয়ে ঢাবিতে চান্স পেয়েছে, বা এসে দেখতে পারতো। তো এটা আসলে সবার ভাগ্যে সবকিছু আসলে হয় না সবকিছুতে। তো এবং আমরা আশা করব, তার জন্য দোয়া করব, ইনশাল্লাহ তিনি অনেক অনেক ভালো বড় জায়গায় যাবেন।
এটাই আমরা প্রত্যাশা করি। তো আপনার এডমিশন লাইফটা আসলে 2 মাসে মাত্র প্রস্তুতি নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি চান্স পেয়েছিলেন। তো এরপরে হচ্ছে এখন যারা শিক্ষার্থী আছে যারা এডমিশন প্রস্তুতি নিচ্ছে বা ভবিষ্যতে নিবে আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এবং আসলে আপনার পড়াশোনার রুটিনটা কেমন ছিল? কত ঘন্টা পড়তেন? এই বিষয়টা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন। হ্যাঁ, আমি যারা আমার ছোট ভাই-বোন বা আমার জুনিয়র যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে মানে আমাদের এই অ্যাডমিশনটা তো যেহেতু এইচএসসি সিলেবাসের উপর ডিপেন্ড করে হয়। তো আমাদের সবার আগে এইচএসসি লাইফের যে বেসিক যেটা আমাদের সেটা সবথেকে ভালোভাবে ক্লিয়ার করাটা সবথেকে মানে অ্যাডমিশনে ভালো করার একটা সবথেকে বড় হাতিয়ার হচ্ছে এইচএসসি সিলেবাসটা মানে বেসিক থেকে একটু ভালোভাবে পড়াশোনা করলে অ্যাডমিশনে এসে একটু মানে অনেকটাই হেল্প হয়। একটু না অনেকটাই হেল্প হয়। আর আমার পড়াশোনার রুটিন বলতে আমি কখনোই মানে যে অনেক রাত জেগে পড়াশোনা আমি হচ্ছে করতে পারতাম না। আমি দিনের বেলা এমন হতো আমি সারাদিন পড়তে পারতেছি। মানে আমার সারাদিন পড়ে আমি হচ্ছে শুধু খাওয়া, নামাজ, গোসল এগুলো ছাড়া হচ্ছে আমি অন্য কোনো কাজ করতেছি না। এরকমও দিনের বেলা। কিন্তু আমি রাতে ওই যে ৩টা-৪টা পর্যন্ত আমি কখনোই পড়তে পারতাম না। তোমার এইচএসসি ৩ মাস আগ দিয়ে যে সময়টা এই সময়টার রুটিনটাই আমি যদি বলি আমি হচ্ছে উম ৪টার দিকে উঠতাম। মানে ফজরের আগ দিয়ে ৪টার দিকে উঠে আমি নামাজ পড়ে দেন হচ্ছে পড়তে বসতাম। মাঝে সকালে খাওয়ার জন্য একটা ব্রেক, তারপর ১২টায় মানে এই টাইমে শুধু হচ্ছে সকালে খাওয়ার জন্য একটা ব্রেক। দেন হচ্ছে গোসল, নামাজ, তারপর আমি ১ ঘন্টা অথবা ২ ঘন্টার জন্য একটা ঘুমের ব্রেক নিতাম। দেন বিকেলে আবার পড়তাম। যেহেতু আমি রাত্রে অনেক রাত জাগতে পারতাম না সেহেতু আমি বিকেলে একটু পড়তাম। দেন হচ্ছে বিকেলে হচ্ছে মাগরিবের আগ দিয়ে ০.৫ ঘন্টার মতো আমি একটু হচ্ছে ব্রেক নিতাম। নিয়ে মাগরিবের নামাজ পড়ে দেন আবার পড়া শুরু করতাম। আর হচ্ছে সন্ধ্যা থেকে ১২টা-১টা পর্যন্ত মানে ১টা-১.৫টা এর বেশি আমি আসলে পড়তে পারতাম না। তাও আমি হচ্ছে ৪টা থেকে একদম রাত ১:৩০ যদি হিসাব করি মাত্র, তাহলে ঘুমানোর রুটিনটা থাকে একদম মাত্র ৩ ঘন্টা কি সর্বোচ্চ ৪ ঘন্টা। আর হ্যাঁ, আর বাকি ওই দিনের সময়টা বেলা যে হ্যাঁ, ১ হ্যাঁ। ঘন্টা আর মতো। দিনের বেলা টোটাল সব মিলে ৪ ঘন্টা ৪.৫ ঘন্টা। তার মানে আপনার ১৫ থেকে ১৬ ঘন্টা মিনিমাম পড়তো প্রতিদিন। হ্যাঁ, এইচএসসি লেভেলে আমার এরকম পড়াশোনা গেছে। তারপরে অ্যাডমিশনে তো আসছি। অ্যাডমিশনের পড়াশোনা তো ওটা তো আর সবারই একটা মানে হুম, হুম। স্বপ্ন পূরণের জন্য যে হ্যাঁ, হ্যাঁ। কঠোর পরিশ্রমটা করতে হবে এখানে তো ছাড় দিলে আসলে এখানে হবে না। ছাড় দেওয়া যায়। মানে এখানে মানে পড়াশোনা করতে অনেক পোলাপান আছে এখনো আপনার এডমিশন প্রস্তুতি নেয় কিন্তু ফোন চালায়, Facebook স্ক্রল করে। আসলে এভাবে করলে আসলে ওভাবে আগানোটা সম্ভব না এডমিশন যোদ্ধা। হ্যাঁ, যে যতই বলুক আসলে মেধাবী, মেধা আছে হয়ে যাবে। দিন শেষে পরিশ্রম না থাকলে মেধা থাকবে, মেধার সাথে পরিশ্রমটা না থাকলে আসলে তাহলে সে মেধা দিয়ে আল্টিমেট গোলে আসলে পৌঁছানো পৌঁছানোটা খুবই সম্ভব। কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি আপনারা শুনলেন তার জীবন গল্প যে সে ছোট থেকে শুরু করে আজ এই ঢাকা ইউনিভার্সিটিতে তার যে পড়াশোনা করছেন এর মাঝখানে কত তোড়াই উতরাই পার হয়ে তাকে আসতে হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা পয়েন্ট ছিল তার তিনি কিন্তু একদম 8 পর্যন্ত কখনো দিতেও হয় না, সবসময় ফার্স্ট হয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন অ্যাপেল আসছিল। এটা আমাদের আসলে সবার বোঝা উচিত যে অ্যাকচুয়ালি আমরা যদি ওভাবে পড়াশোনাতে ইনভলভ হই, ভালো মতো সময় দেই, পরিশ্রম করি, তাহলে আমরা অবশ্যই ভালো করতে পারবো। আর পৃথিবীর প্রত্যেকটা বাবা মারই আসলে সবচেয়ে বড় একটা আশা থাকে কি, আমার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, একটা ভালো জায়গায় যাক, ভালো জায়গায় পৌঁছাক। এটা আসলে কজনই বা সেই কজন সন্তানই বা সে বাবা মার আশাটুকু পূরণ করতে পারে। আর যারা মূলত এই আশাগুলো পূরণ করতে পারে যেসব সন্তানরা, তাদেরকে আসলে আমাদের সবাইকে স্যালুট জানানো উচিত সবার। তো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শকদের উদ্দেশ্যে, আপনি আপনার গল্পটা শেয়ার করেছেন। তো আমাদের বিল এডুকেশন থেকে প্রচারিত আজকের এই এপিসোডটি ২য় এপিসোড হচ্ছে এবং ইনশাল্লাহ আমরা আগামীতে আরো অনেক যোদ্ধাদের নিয়ে আসবো আমাদের এই প্ল্যাটফর্মের জীবন গল্পে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।